সময়কাল 1990 থেকে 95 হবে। আজ প্রায় 20 থেকে 25 বছর হয়ে যাবে। অদ্ভুত এক গণহত্যার কেস আজও অবধি কেউ সমাধান করতে পারেনি। খুবই বাজেভাবে একের পর এক পরিবারের মধ্যে হত্যা ঘটে যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং সিমিলারিটি হচ্ছে সবগুলো কেস ঠিক এক প্যাটার্নেই ঘটে যাচ্ছে। পরিবারের মধ্যে বাবা নিজের জ্ঞান হারিয়ে স্ত্রীকে এবং তার নিজের মেয়েকে ইচ্ছা মতো কুপিয়ে হত্যা করে এবং তার পরবর্তীতেই বাবা সুইসাইড করে ফেলে। শুধু তাই নয়, পুলিশ এই ঘটনাগুলোকে মার্ডার হিসেবে সাসপেক্ট করছে। এর পেছনে কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে মার্ডার হয়ে যাওয়ার পর সেখান থেকে একটা লেটার পাওয়া যায় এবং সেই লেটারগুলো কোনো সাধারণ ভাষায় লেখা নয়, বরং ক্রিপ্টিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, যেটা দেখে বোঝা যায় এটা কোনো সেটানিক ল্যাঙ্গুয়েজ হতে পারে। আদৌ কি এটা হত্যা নাকি শয়তানের জন্য বলিদান? তবে এর পেছনে মাস্টারমাইন্ড কে রয়েছে, কি রয়েছে তার আসল উদ্দেশ্য? মুভির এন্ডিংয়ের টুইস্ট গায়ে কাটা ধরিয়ে দেওয়ার মতো। আমি ইমন, আজ বলছিলাম এই বছরের সেরা ক্রিপি মাস্টারপিস হরর ফিল্ম লং লেগসের কথা। আইএমডিবির রেটিং ম্যাটার করেন এই মুভির জন্য। আশা করি শেষ পর্যন্ত থাকবেন রহস্য উন্মোচনের জন্য। তো আর দেরি কিসের, ঘটনায় চলে যাওয়া যাক। সময়টা 1974 সাল। ইউএসের নর্থে অবস্থিত বৃহত্তম শহর পোর্টল্যান্ডের একটা ফ্যামিলিকে দেখানো হয়। সেখানে একটা ছোট মেয়েকে দেখা যায় যে কিনা টেবিলে বসে পড়াশোনা করছে। হঠাৎ তার বাড়ির সামনে একটা গাড়ি এসে উপস্থিত হয়। আসলে মেয়েটির বাড়ির সামনে একটা কাকপক্ষী অথবা কুকুর পর্যন্ত আসে না, সেখানে প্রতিবেশী তো দূরের কথা। তাই হঠাৎ সেখানে একটা গাড়ির উপস্থিতি দেখতে পেলে মেয়েটা অনেক কৌতূহল নিয়ে তার পোলারয়েড যে ক্যামেরাটা রয়েছে সেটা নিয়ে বের হয়ে পড়ে। তার উদ্দেশ্য ছিল সেই লোকটার সে ফটো ক্লিক করবে। ঘর থেকে বেরিয়ে যখন সে গাড়ির দিকে যায় সেখানে দেখতে পায় কেউ নেই। হঠাৎ তার মা পেছন থেকে তাকে ঘরে যাওয়ার জন্য ডাকা শুরু করে। উদাস হয়ে মেয়েটা তার ঘরে ফিরে যাচ্ছিল। ঠিক হঠাৎ করেই লোকটা তার পেছন দিক দিয়ে এসে তাকে ভয় দেখায়। লোকটা দেখতে বড়ই অদ্ভুত, গায়ের চামড়া স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক ফর্সা। লোকটা তাকে বলে উঠল, আমি কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আজ তো তোমার জন্মদিন তাই না? আহা, ভুলবশত আজকে আমার লম্বা দুটো পা নিয়ে এসেছি, তবে কি হবে যদি আমি... কথাটা বলতেই লোকটা পৈশাচিকভাবে হাসা শুরু করলো। তারপর ঘটনা চলে যায় 1990 সালে। মোটামুটি বড়সড়ই একটা মিটিং কনফারেন্স ডাকা হয়। সেখানে সমস্ত এফবিআই এজেন্টরা এসে উপস্থিত হয়েছে। সেখানে একটা ক্রিমিনালকে নিয়ে কথা হচ্ছিল এবং এটা সেই ক্রিমিনালই যে কিনা এই এতগুলো মার্ডার করে যাচ্ছে। তাদেরকে আমেরিকান একটা মুভির ঘটনা বলছিল এবং তারপরই সে বলছিল এই ক্রিমিনালটাও সেই আমেরিকান মুভির ভিলেনের মতো, যে কিনা মানুষের বাড়ি বাড়িতে গিয়ে হত্যা করে আসে। সে এতটাই চালাক যে কিনা মার্ডার করার পরেও কোনো প্রমাণ রেখে যায় না, উল্টো তাদের জন্য একটা মেসেজ রেখে যায়। আজও অবধি এই মেসেজগুলো তারা ডিক্রিপ্ট করতে পারেনি। তাই সে সকল এফবিআই এজেন্টদেরকে এই কেসটা হাতে নেওয়ার জন্য বলছিল। তার সাথে তাদেরকে কড়া নিরাপত্তায় থাকতেও বলেছে। সেখানে মুভির মূল চরিত্র লি হারকারকে দেখতে পাই। সবেমাত্র কিছুদিন হয়েছে সে ইনভেস্টিগেশন শুরু করেছে, তবে আজকে সেই ক্রিমিনালের একটা ইনফরমেশন পায়। তাই সেখানে সে একজন সহকারী নিয়ে চলে যায়। লিয়ের সহকারী বাড়িটা চেক করতে গেলে সেখানে কাউকেই পাওয়া যায় না। তবে সেই বাড়ির অপোজিটে আরেকটা বাড়ি রয়েছে। তবে আজ কেন জানি লিয়ের সিক্সথ সেন্স অন্য কিছু বলছে। সে বলছিল সেই ক্রিমিনালটা এই বাড়ির মধ্যেই রয়েছে, তাড়াতাড়ি করে স্পেশাল ফোর্স ডাকা হোক। তার সহকারী তাকে বলছিল এখানে কোনো স্পেশাল ফোর্স ডাকার কোনো প্রয়োজন নেই, সে নিজে গিয়ে সে বাড়িটা চেক করে আসছে। লোকটা গিয়ে দরজায় টোকা দিয়ে বলতে লাগছিল, এফবিআই থেকে বলছিলাম, দরজাটা খোলেন। দরজাটা খুলতেই হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয়। লি সেখানে অনেক ভয় পেয়ে যায়। বাড়ির ভেতরেই প্রবেশ করতে কাউকে দেখতে পায় না। সম্পূর্ণ বাড়িটা সে ভয়ের সাথে চেক করছে। ওপরতলায় যেতেই সেই ক্রিমিনালটাকে দেখা যায়। লি তাকে গান পয়েন্ট করে। আসলে এই লোকটা এফবিআই এজেন্টের মার্ডার করেনি, ক্রিমিনালটা সেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে লি হারকারের স্পেশাল একটা পরীক্ষা নিতে দেখা যায়। স্ক্রিনে তাকে কিছু অদ্ভুত পিকচার এবং সংখ্যা দেখানো হয়
যেগুলোর উত্তর তার সঠিকভাবে দিতে হবে। এটা এমন একটা এক্সাম, যে এক্সাম পৃথিবীর কিছু সংখ্যক মানুষই উত্তীর্ণ করতে পারে। মূলত এটা একটা সাইকোলজিক্যাল টেস্ট, যেখানে লি হার্কার উত্তীর্ণ হয়, যার ফলে এফবিআই এজেন্টের হেড কার্টার লি হার্কারকে এই কেসের জন্য স্পেশাল এফবিআই এজেন্ট হিসেবে সিলেক্ট করে। এর কারণ হচ্ছে তার বিচক্ষণতা। প্রত্যেকটা কেস সে অন্য চোখে দেখে, তার পয়েন্ট অফ ভিউ অথবা পার্সপেক্টিভই সবার থেকে আলাদা। কার্টার সেখানে গাড়িতে বসে একটা কেসের সম্বন্ধে কথা বলছিল, যেখানে পরিবারের মধ্যে সদস্য ছিল 4 জন। যেখানে বাবা 12 বছর ধরে একই কলেজে শিক্ষকতা করত। চার্চের পাশে মা একটা কেক শপ চালাতো। ঠিক 4 মাস হয়ে গেছে তাদের পরিবারের 4 জন খুন হয়েছে। পাশে থাকা আরেকজন এফবিআই এজেন্ট বলে উঠল, পরিবারের 3টা খুন হয়েছে এবং একটা সুইসাইড হয়েছে। যেখানে প্রথমত পরিবারের বাবা তার নিজের স্ত্রীকে প্রায় 61 বারের উপর চাকু দিয়ে স্ট্যাব করেছে, যে পর্যন্ত চাকুটা না ভেঙে যাচ্ছে। তারপর ঠিক একইভাবে নিজের 2 মেয়েকে মেরে ফেলেছে এবং সর্বশেষে সেই বাবা সুইসাইড করেছে। বিষয়টি শুধুমাত্র এখানেই থেমে নয়, প্রত্যেকটা ক্রাইম সিনে একটা করে চিঠি পাওয়া যায়। এইভাবে তাদের কাছে ঠিক 10টা চিঠি রয়েছে। ঘটনাটা 10টা বাড়িতে ঘটে গেছে, 10টা পরিবারের সাথে ঘটে গেছে গত 30 বছরে। সবগুলো চিঠির মধ্যে একটা ওয়ার্ড কমন রয়েছে, সেটা হচ্ছে লং লেগস। এফবিআই এটা কনক্লুশনে আসে, এই খুনগুলো যেভাবেই হোক প্রত্যেকটা ফ্যামিলির বাবাকে দিয়ে ঘটানো হচ্ছে। তাই কার্টার লি হার্কারকে এই কেসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে স্টাডি করতে বলে। কার্টার তাকে বোর্ডের মধ্যে ক্লিপিংসগুলো দেখতে বলে তাকে বলছিল, এই কেসগুলোর মধ্যে তুমি কোন বিষয়টা সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করতে পেরেছ। সেখানে লি তাকে জানায় প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একটা বিষয় কমন রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতেই একটা করে মেয়ে রয়েছে, যাদের প্রত্যেকেরই 14 তারিখে জন্মদিন এবং 14 তারিখেই এই ঘটনাগুলো ঘটত। তবে একটা কেস রয়েছে যা কিনা 14 তারিখে ঘটেনি। সেই কেসটাই স্টাডি করার জন্য লি হার্কারকে ফাইলগুলো দেওয়া হয়। লি রীতিমতো কাজে লেগে পড়ে। কেসগুলো নিয়ে লি স্টাডি করতে করতে হঠাৎ সে ঘুমিয়ে পড়ে। কার্টার এসে তার ঘুম ভেঙে দিয়ে তাকে বলছিল তার সাথে যেতে হবে, কিছু কথা রয়েছে। লি সেখানে জানতো তার কাছ থেকে সে কেস রিলেটেড কিছু জানতে চাচ্ছিল। তবে লি স্টাডি করার পরেও এতক্ষণ পর্যন্ত বেশি কিছু জানতে পারেনি, যার জন্য সে তার সাথে যেতে প্রস্তুত ছিল না। তবুও জোরপূর্বকভাবে লিকে সেখানে নিয়ে যাওয়া হয়। লিয়ের কাছ থেকে সেখানে জানতে চাওয়া হয় এতক্ষণ যাবৎ সে যেই রিসার্চ করছিল সমস্ত কেসের ডিটেলস তাকে বলতে। লি সেখানে জানায় ফরেন্সিক টিমের স্টেটমেন্ট অনুযায়ী বাড়ির ভেতরে জোরপূর্বকভাবে প্রবেশ করার কোনো চিহ্ন মাত্র পাওয়া যায়নি, তবে খুনগুলো ঘরের মধ্যেই ঘটে গেছে। অপর দিক দিয়ে ঘরের মধ্যে চিঠি পাওয়া যায়। বিষয়টা একেবারে অদ্ভুত। সে বলছিল তার মাথায় এখনো কিছু ধরছে না, তাকে আরেকটু সময় দিতে। কার্টার সেখানে ড্রিঙ্কস করা শেষ হলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। বাড়িতে গেলে কার্টার লিয়ের সাথে তার ফ্যামিলির পরিচয় করিয়ে দেয়। কার্টারের ফ্যামিলিতে 2 জন সদস্য রয়েছে, যেখানে তার স্ত্রীর নাম হচ্ছে অ্যানা এবং তার ছোট্ট একটি মেয়ে রয়েছে যার নাম রুবি। স্বভাবগতভাবে রুবি প্রয়োজনের তুলনায় একটু বেশিই কথা বলে। সেখানে লিয়ের কাছে একের পর এক প্রশ্নের বোঝা ঠেলে দিচ্ছে রুবি। তবে লি একটু অদ্ভুত আচরণ করছে, তার মানসিক দিক দিয়ে একটু সমস্যা রয়েছে। লি সেখানে জানতে পারে কিছুদিন পর রুবির জন্মদিন এবং রুবি লিকে তার জন্মদিনে ইনভাইট করে। বাড়িতে গিয়ে লি তার টেবিলে বসে স্টাডি করতে বসলে হঠাৎ তার মায়ের থেকে একটা কল আসে। তার মা তার খোঁজ খবর নিচ্ছিল। তার মা তাকে বলছিল সে ঠিকমতো প্রেয়ার্স করে কিনা। লি তার মাকে জানায় মাঝে মধ্যে সে চার্চে যায়। তার সাথে তার মা তাকে বলছিল যে বাড়িতে সে কবে যাবে। লি তাকে বলছিল এখন আপাতত তার বাড়ি যাওয়া হবে না, ইম্পর্টেন্ট একটা কেস রয়েছে। কথাটা বলতেই হঠাৎ করে দরজায় এসে কেউ নক করে। বাইরের লাইটটা অন করে জানালা দিয়ে উকি দিতেই একটা ছায়ামূর্তি দেখতে পায় এবং তার পিছু করতে করতে বাহিরে চলে যায়। গান হাতে নিয়ে বাইরে গেলে সে দেখতে পায় তার ঘরের মধ্যে কেউ রয়েছে, তাই ইমিডিয়েট সে ঘরের মধ্যে যেতে লাগলো। রুমে প্রবেশ করতেই তার টেবিলের উপর একটা চিঠি দেখতে পায়। এনভেলপের ওপরে লেখা ছিল লি হার্কার, ডু নট ওপেন আনটিল জানুয়ারি 14। চিঠিটা খুলতেই এক অদ্ভুত ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা কিছু শব্দ দেখতে পায়। তার সাথে নিচে লেখা রয়েছে লং লেগস। দেখে এমনটা বোঝা যাচ্ছে লেখাটা মাত্র লেখা হয়েছে। তার মধ্যে কিছু বাইবেলের রেফারেন্স ছিল এবং সেই রেফারেন্সগুলো ব্যবহার করে তাদের মধ্যে থেকে কিছু কমন ওয়ার্ড সিলেক্ট করার পর
সে ল্যাঙ্গুয়েজটাকে ডিকোড করতে সক্ষম হয়। এবং যখন সে সেই চিঠিটা ডিকোড করলো, সেখানে তা পড়ার পর দেখতে পেল এটা একটা থ্রেট লেটার, যেখানে লেখা ছিল, তাদের বলে দাও এটা তুমি কোথা থেকে পেয়েছো, তোমার মস্তিষ্কে এমন চিন্তাধারা কোথা থেকে এসেছে, এবং আমি তোমার মায়ের স্তন কেটে তাকে রক্তাক্ত করে মেরে ফেলবো। মেসেজটা খুবই ব্রুটাল ছিল। পরক্ষণেই টিম থেকে কল আসে যে কার্টার তাকে ইমিডিয়েটলি আসতে বলেছে। লি সেখানে যাওয়ার পরপরই গিয়ে যে চিঠিটা পেয়েছিল সেই চিঠিটা ইমিডিয়েটলি ডিকোড করে ফেলে। বিষয়টা দেখে কার্টার তো রীতিমতো অবাক হয়ে গেছে। সেখানে জানা যায় এই ফ্যামিলি নাকি 1 মাস আগে ভ্রমণের জন্য টিকিট বুক করেছিল। আশেপাশের পাড়া প্রতিবেশীরা হয়তো মনে করেছিল তারা ট্রিপে চলে গিয়েছে, তাই তাদের কেউ খোঁজ নিতে আসেনি। তবে এই মার্ডারটা হয়ে গেছে না হয় 1 মাসই হবে। ঘটনা ঠিক সেই একই রকম, বাকিগুলো কেস যেমনটা হয়েছিল ঠিক একই ঘটনা এখানেও ঘটেছে। 14 তারিখে তাদের মেয়ের জন্মদিন ছিল এবং সেদিনই তাদেরকে হত্যা করা হয়। সেখানে তারা লাশগুলো দেখার জন্য চলে যায়। লাশগুলোর মধ্যে পচন ধরে পোকা ধরে গেছে। কার্টার লাশের গন্ধ সহ্য না করতে পেরে সেখান থেকে চলে যায়। তাছাড়া লিয়ের কাছে বিষয়গুলো একেবারে স্বাভাবিক মনে হচ্ছে। সেই বাড়িতে থাকা বিড়ালটা লিয়ের দিকে তাকিয়ে হিংস্র গর্জন দিয়ে ওঠে। লিয়ের মা তাকে কল করে, তাকে বলছিল সে সামনের সপ্তাহে আসবে কিনা, কারণ সামনের সপ্তাহে তার জন্মদিন। তাছাড়াও বারবার তার মা তাকে একটা কথাই বলে যাচ্ছিল যে সে ঠিকমতো প্রার্থনা করে কিনা, কেননা প্রার্থনা আমাদেরকে শয়তান থেকে রক্ষা করে। লি প্রতিবারের মতোই তাকে জানায় সে প্রার্থনা করে এবং ঘটনাগুলো যত সামনে আগাচ্ছে তত বেশি অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে। এটার একটা সমাধান দরকার, না হয় এমন করে আর কয়টা ফ্যামিলি বা মারা যাবে। তাই এবার লি সম্পূর্ণ কেসটা ঠিক সেই 1974 সাল থেকে বর্তমানে 1990 সাল পর্যন্ত যতগুলো মার্ডারের কেস রয়েছে সবগুলো স্টাডি করছিল। তবে প্রত্যেকটা নিউজ পেপার ঘাটাঘাটি করতে সে একটা জিনিস বুঝতে পারে, বিষয়গুলো কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত, কেননা নিউজের মধ্যে এমন কিছুই ছাপানো হয়েছে। তাই লি এবার তার সম্পূর্ণ পার্সপেক্টিভ চেঞ্জ করে চিন্তা ভাবনা করছে। প্রত্যেকটা ফ্যামিলির মার্ডারের ডেটগুলো দেখতেই সে সবগুলোর মধ্যে একটা কমন প্যাটার্ন নোটিস করতে পারে, যে কিনা প্রত্যেকটা মার্ডারের 6 দিন পরপরই এক একটা ঘটনা ঘটে যাওয়া। বিষয়টা খুবই অলৌকিক ছিল। এর আগেও যখন সে তার ওয়ার্ডগুলো ডিক্রিপ্ট করেছিল সেখানেও সে 666 দেখতে পেয়েছিল এবং এই বিষয়গুলো ইন্ডিকেট করছিল সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিকের দিকেই। তাই সেখানে সে 9 সার্কেলস অফ হেল নামক এক বই খুঁজে বের করে। সেটানিক সাইন সিম্বল দেখতেই সে ত্রিভুজের মতো একটা 666-এর সিম্বল দেখলে তার মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক খায়। তাই সে কাগজটা ভাঁজ করে সেই মার্ডারের ডেটগুলো এক একটা আঁকা শুরু করে। আশ্চর্যের বিষয়, ডেটের সাথে লাইন মেলাতেই তা সেই সেটানিক সিম্বলকেই রিপ্রেজেন্ট করছে। ঠিক সেই মুহূর্তেই লি দেখতে পায় জানালার ওপাশ থেকে তাকে কেউ নজর রাখছে। অবয়বটার মাথায় 2টো শিং রয়েছিল, যার মানে দাঁড়ায় শয়তান তাকে পর্যবেক্ষণ করছে। পরদিন সকালবেলা কার্টারকে এই সম্পূর্ণ বিষয়গুলো সে খুলে বলে। কার্টার এই সব কিছুই বুঝতে পারছিল না, তাই তাকে এই বিষয়গুলো বুঝিয়ে বলতে বলে। লিয়ের তথ্য অনুযায়ী সে তার অ্যালগোরিদম বুঝতে পেরে গেছে। সে আসলে প্রত্যেকটা ফ্যামিলিকে টার্গেটই করছে না, বরং সে একটা সেটানিক সিম্বল ক্রিয়েট করছে। তবে এবার তার একটা মাত্র ডেট বাকি রয়েছে, যেটা কিনা এই ত্রিভুজটাকে কমপ্লিট করবে, এবং সেই তারিখটা হচ্ছে 13 তারিখ। তবে এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার জানা যায়, সেটা হচ্ছে আর বাকি পরিবারগুলোর মতো সেই হত্যাকাণ্ডে ক্যামেরা পরিবারের একজন সদস্য বেঁচে যায়। সেটা হচ্ছে ক্যামেরা পরিবারের মেয়ে, যার নাম ক্যারিয়ান। সেদিন ক্যামেরা পরিবারের হত্যাকাণ্ডের সময় ক্যারিয়ান তার স্কুলের মধ্যে ছিল, যার কারণে সে পরবর্তীতে বেঁচে যায় এবং বর্তমানে সে একটা মানসিক হসপিটালের মধ্যে রয়েছে। তাই তারা ডিসিশন নেয় ক্যারিয়ানের সাথে দেখা করতে যাবে। তবে এর আগে তারা সেই ক্রাইম সিনটাতে যাবে যেখানে ক্যামেরা পরিবারের হত্যাকাণ্ড হয়েছিল। জায়গাটার দূরত্ব এখান থেকে 89 কিলো। সেদিন তাদের সেখানে যেতে যেতে প্রায় রাত হয়ে গেছে। সেই ফার্ম হাউসের 2য় তলায় তারা মেঝেতে ক্রুসিফিক্সের সিম্বল দেখতে পায়। পার্টিশন ওঠাতেই সেখান থেকে তারা একটা পুতুল উদ্ধার করে। পুতুলটাকে রিসার্চ করার জন্য তারা ল্যাবে নিয়ে যায়। জানা যায় পুতুলটা যেই কারিগর বানিয়েছে সে খুবই দক্ষ একজন মানুষ। পুতুলের সম্পূর্ণ বডিটা চীনা মাটি দিয়ে তৈরি, তবে চুলগুলো আসল ছিল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পুতুলের মাথার ভেতরে একটা হলো পার্টিকেল পাওয়া যায়। এই গোল বলটা থেকে এক ধরনের সাউন্ড ওয়েভ তৈরি হয়। প্রফেসর যখন সেই সাউন্ড ওয়েভটা তাদেরকে শোনাচ্ছিল
ঠিক সেই মুহূর্তে লি কিছু ভিশনস দেখা শুরু করে। প্রফেসর জানায় গতরাতে যখন সে এই বলটা পর্যবেক্ষণ করছিল তখন সেই বলটা তার এক্স ওয়াইফের নাম বারবার উচ্চারণ করে যাচ্ছে। সে বলছিল এটা হতে পারে তার মনের ভুল অথবা তার সাথে বাস্তবে এমনটা ঘটে গেছে। পরবর্তীতে আমরা দেখতে পাই একটা বৃদ্ধ লোক যে কিনা একটা স্টোরের মধ্যে প্রবেশ করে। লোকটা সেখান থেকে কিছু একটা কেনার পর যখন ক্যাশিয়ারে বসে থাকা মেয়েটার সাথে কথা বলতে যায় তাকে তার নাম এবং তার জন্মদিনের ডেট জিজ্ঞাসা করে। তার কথার ভঙ্গিমা একটু অন্য রকমের। মেয়েটা চিৎকার করে তার বাবাকে ডাক দিয়ে বলছিল, বাবা সেই অদ্ভুত লোকটা আবারও এসেছে। সেখান থেকে সেই লোকটা চলে যায়। রাস্তায় যাওয়ার পথে সেই লোকটা অদ্ভুতভাবে চিৎকার করছিল। অন্যদিকে লি হার্কার এবং কার্টার মিলে ক্যারিয়ানের হসপিটালে যায় তার সাথে দেখা করার জন্য। ডক্টর তাদেরকে বলছিল 2 দিন আগেও ক্যারিয়ান ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়ার রোগী ছিল। এটা এমন এক ধরনের রোগ যেখানে একটা মানুষ স্ট্যাচুর মতো স্টিল হয়ে থাকে, তার আচরণে অনেক সহিংসতা দেখা যায়। এদেরকে ম্যানিপুলেট করা অনেকটা সহজ। এদের দিয়ে বিনা দ্বিধায় কাউকে মার্ডার করানো যাবে। লোকটা জানায় সে এখানে চাকরিতে এসেছে 8 বছর হয়ে যাবে এবং সে আসার পর থেকেই এই মেয়েটাকে দেখছে। তবে তারপর গত পরশু ঘটলো এক অদ্ভুত অলৌকিক ঘটনা। ঘটনাটা হয়েছে কি, গত পরশু একজন লোক এসেছিল এই মেয়েটাকে দেখার জন্য। আশ্চর্যের বিষয়, লোকটা এসে তার মাথার পেছনে মনে হলো যে একটা সুইচ চেপে দিল এবং মেয়েটা তৎক্ষণাৎ সেখানেই ঠিক হয়ে গেল। কার্টার জানতে চাচ্ছিল যে সেই লোকটাকে সে দেখেছে কিনা। ডক্টর বলল তখন সে ডিউটিতে ছিল না, তবে সে ভিজিটর হিসেবে স্বাক্ষর করে গিয়েছিল। খাতাটা দেখতেই যেমন তাদের মাথায় বাড়ি পড়ল। সেখানে ভিজিটরের নাম লেখা ছিল লি হার্কার। বিষয়গুলো উপেক্ষা করে সে ক্যারিয়ানের সাথে দেখা করতে গেল। কার্টার বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং ভেতরে রুমের মধ্যে লি ক্যারিয়ানকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। তার কাছে সেদিনকার ঘটনা সে জানতে চাচ্ছিল। ক্যারিয়ান বলছিল, তোমাকে আমি দেখেছি, তুমি হয়তোবা কোনোদিন আমার বাড়িতে গিয়েছিলে অথবা তোমার মতো দেখতে কেউ। লি তাকে তার বাবা মার সম্বন্ধে জিজ্ঞাসা করলো। সেখানে মেয়েটা বলছিল তার বাবা মা দুজনই কোনোদিনই ঠিক ছিল না, তবে তার বাবা একটু ভালো ছিল, তাই সে এই কাজগুলো করেছে। সেদিনকার দৃশ্য আমাদেরকে এক এক করে দেখানো হয়। অ্যাকচুয়ালি মেয়েটার বাবা মা দুজনই কোনো একভাবে হঠাৎ করে অদ্ভুত ধরনের আচরণ শুরু করে দেয়। যেদিন হত্যাকাণ্ডটা হয়েছিল সেদিন ক্যারিয়ানের বাড়িতে চার্চের ফাদার দেখা করতে এসেছিল এবং এক ধরনের পজিশনের মধ্যে পড়ে ক্যারিয়ানের বাবা চার্চের প্রিস্টকে কোরাল দিয়ে কুপিয়ে হত্যা করে এবং ঠিক তারপরেই ক্যারিয়ানের মাকেও সে হত্যা করে। মেয়েটা লিয়ের সাথে যেভাবে কথা বলছে তার কথা কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আসলে এমনিতেও মেয়েটা একটা সাইকো। লি যখন মেয়েটাকে গত পরশু যে ভিজিটর তাকে দেখতে এসেছিল তার বিষয়ে জিজ্ঞাসা করলেই সে বলছিল, ও গড, সেই লোকটাকে আমি ভুলতেই চাই না। সে যদি আমাকে বলে তোমাকে মার্ডার করতে, তাহলে এতক্ষণে তোমাকে আমি মার্ডারও করে ফেলতাম। এবং এই বলতেই লিকে সে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। সেখানে সে আরও বলছিল, ডাউনস্টেয়ারে যে থাকে, মানে নিচতলায় যে থাকে, সে যদি আমাকে বলে জানালা দিয়ে লাফ দিয়ে মারা যেতে, আমি তৎক্ষণাৎ সেটাই করে ফেলবো। পরবর্তীতে লি সেখান থেকে চলে আসে। তবে লিকে আমরা আপসেট দেখতে পাই। অফিসে আসার পরে কার্টার বলছিল 1975 সালে লোকটা তার ফ্যামিলিকে হত্যা করার পর আবার 20 বছর পর এসেছে তার মেয়েকে ঠিক করার জন্য। বিষয়টা কিছুটা আধ্যাত্মিক মনে হলো না? তার সাথে সেখানে তারা পুতুলটা নিয়েও ডিসকাস করছে। লিয়ের যুক্তি অনুসারে লি ভাবছিল সেই পুতুলগুলো দিয়ে মেবি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষদের বশ করে থাকে এবং তাদের দিয়েই এই মার্ডারগুলো করানো হচ্ছে। তবে কার্টারের কাছে বিষয়গুলো যুক্তিসম্পন্ন ছিল না, কেননা এখন তো ব্ল্যাক ম্যাজিক আমেরিকাতে বৈধ। তাছাড়া কার্টার ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসও করে না। সে বলছিল লং লেগস একজন মানুষ, কোনো ডেভিল না। কথাটা সেখানে পাল্টে দিয়ে কার্টার তাকে বলছিল এই কেসের সাথে তোমার সম্পর্ক কি? কেননা সেই মানসিক হসপিটালের মধ্যে ভিজিটরদের লিস্টে তোমার নাম লেখা ছিল। যখন থেকে তুমি এই কেসটা হাতে নিয়েছো তখন থেকে যেমন সবকিছু গরম লাভার মতো ফুটে উঠেছে। দাঁড়াও, তোমার ব্যাকগ্রাউন্ডটা আমি আবার ভালো মতো চেক করছি। লি বলছিল এই কেসের সাথে আমার সম্পর্ক কী বা থাকতে পারে। কার্টার লিকে অবাক করে দিয়ে এটা বলে, 1974 জানুয়ারির 13 তারিখে তোমার মা পুলিশ স্টেশনে একটা কমপ্লেন করেছিল। তাছাড়া তোমার মায়ের সাথে লাস্ট কবে দেখা হয়েছিল তোমার? লিয়ের সামনে একগুচ্ছ প্রশ্ন দাঁড় করায়। সেখানে সে আরও জানায় সেদিন তার মা যে কমপ্লেন করেছিল সেটা ছিল তার বাড়িতে একজন অচেনা লোক এসেছিল এবং সেই দিনটা ছিল তোমার 9তম জন্মদিন। কার্টারের কাছে বিষয়গুলো সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হচ্ছিল, তাই তাকে অর্ডার দেয় সে যেন তার বাড়িতে যায় এবং তার মায়ের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে।
তাছাড়া লিকে সেখানে জিজ্ঞাসা করা হয় সেই ব্যক্তিটার ফেস মনে আছে কিনা। লি সেখানে জানায় সে কোনোদিনই এমন কোনো ব্যক্তিকে দেখতে পায়নি। এখন যেই কথা সেই কাজ, অর্ডার মানতে লি বাধ্য, তাই সে চলে যায় তার মায়ের কাছে। নিজ বাড়িতে যাওয়ার পর তার মা রুথের সাথে দেখা হয়। প্রথমত রুথকে দেখতে একটু অদ্ভুত লাগছিল। অনেকদিন পর লিকে দেখার পরে সে আবারও সেই একই কথা তাকে বলছিল, তুমি ঠিকমতো প্রার্থনা করো তো? তবে লি এবার সত্যটা বলে। সে তার মাকে বলে সে কোনোদিনই চার্চে যায়নি, প্রার্থনা করেনি, প্রার্থনা করতে তার ভয় করে। তার মাও তাকে রসিকতা করে বলল, প্রার্থনা করেই বা কী লাভ, ওগুলোতে তো কাজ হয় না। আর সেখানে অট্ট হাসিতে মেতে উঠল। লি যায় তার মায়ের জন্য রান্না করতে। হঠাৎ তার রুমের মধ্যে গিয়ে তার নজর পড়ে এবং সেখানে দাঁড়িয়েই এক ধ্যানে ভিশনস দেখা শুরু করে। প্রত্যেকবারই সে তার ভিশনের মধ্যে রক্ত, অন্ধকার জগৎ, সাপ ইত্যাদি অনেক কিছুই দেখতে পায়। পরবর্তীতে লি তার মায়ের কাছ থেকে 1974-এর ঘটনা জানতে চায়। আসলে সেদিন তার জন্মদিনের রাতে কি হয়েছিল। রুথ তার কথাগুলো একেবারেই উপেক্ষা করে যাচ্ছে। তবে লি তাকে জানায় সে এখন আর বাচ্চা নয়, সে বড় হয়ে গেছে। রুথ বলে, তুমি বড় হয়েছে কারণ তোমাকে বড় হতে দেওয়া হয়েছে। এই পৃথিবী খুবই নিষ্ঠুর। আমি সবকিছু ভুলে গিয়েছি, আমার কিচ্ছু মনে নেই। আশা করি তোমারও ভুলে যাওয়া উচিত। তবে তোমার প্রত্যেকটা জিনিস আমি যত্নে রেখেছি। তুমি তোমার রুমে যাও, গিয়ে সেখানে তোমার জিনিসগুলো দেখতে পাবে। লি তার রুমে প্রবেশ করে একটু ঘাটাঘাটি করতেই একটা বক্স দেখতে পায়, যেই বক্সটাতে তার ছোটবেলার স্মৃতি রয়েছে। বক্সটা খুলতেই তার নিজের ছোটবেলার জিনিসপত্র দেখতে পায়। তার সাথে সে কিছু ফটোস পায় এবং ফটোটা দেখতেই তার কিছু স্মৃতি ভেসে উঠল। আসলে মুভি শুরুতে আমরা যেই ছোট মেয়েটাকে দেখতে পেয়েছি সেই মেয়েটাই হচ্ছে লি হারকার। সেদিন তার জন্মদিনের দিন সেই অদ্ভুত ব্যক্তিটা তার সাথে দেখা করতে আসে। লি এর মা যখন ঘর থেকে তাকে ডাক দিচ্ছিল, লি ঘরে ফিরছিল না, তাই তার মা সেখানটা চেক করার জন্য আসে। রুথ এসে সেই ব্যক্তিটাকে দেখতে পায় যে কিনা পৈশাচিকভাবে হাসছিল। রুথ এসে এই ব্যক্তিটাকে যখন বলছিল, তুমি আমার মেয়ের সাথে কেন কথা বলছো, এখানে কেন এসেছো, লোকটা ক্রিপি ভাবে গান গেয়ে গিয়ে তাকে বলছিল, আমাকে ঘরে প্রবেশ করতে দাও। যদি আমাকে ঘরে প্রবেশ করতে না দাও তাহলে আমি একবার না, দুইবার না, যতবার ইচ্ছা ততবার আমি আসবো। পরবর্তীতে লি ইমিডিয়েটলি কার্টারের সাথে যোগাযোগ করে সেই ফটোটা তাকে দেখায় এবং তাকে বলে এটাই সেই লোকটা যে কিনা তার বাড়িতে এসেছিল। কয়েক ঘন্টার মধ্যেই লোকটাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা হয়। তাকে সিক্রেট একটা রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, যেখানে সে তার পরিচয় দেয়, তার নাম হচ্ছে ডেল। জিজ্ঞাসাবাদের সময় সে তাকে বলছিল, লি কখন আসবে, আমি লি এর সাথে দেখা করতে চাই। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তুমি লিকে কিভাবে চেনো, সে তাকে বলে লি তার বন্ধু, এবং সেখানে সে লিকে বার্থডে উইশ করা শুরু করে। অন্যান্য এফবিআই এজেন্টরা সেখানে উপস্থিত ছিল এবং তারা লিকে জিজ্ঞাসাবাদ করছিল, আমরা শিওর যে লোকটা ব্ল্যাক ম্যাজিক করে, তবে বর্তমান সময়ে ব্ল্যাক ম্যাজিক কোনো অপরাধ না। তবে এখানে প্রশ্নের বিষয় একটা, ডেল তোমাকে কিভাবে চেনে? লি সেখানে জানায় সে জানে না, তবে তার বিপরীতে সে বুক অফ রেভেলেশনের চ্যাপ্টার নাম্বার 13 ভার্স 1-এর একটা লাইন শোনায়, যেখানে বলা হয়েছিল, দাঁড়িয়েছিলাম সমুদ্র তীরের বালিতে, দেখলাম এক জন্তুকে সমুদ্র থেকে উঠে আসতে, যার ছিল 7টা মাথা, 10টা শিং, শিংগুলোতে ছিল 10টা মুকুট, আর প্রতিটি মাথায় লেখা ছিল অপবিত্র নাম। এই রেফারেন্স দিয়ে সে বলছিল লং লেগস একা নয়, বরং তার সাথে আরও লোক জড়িত রয়েছে যারা কিনা লং লেগসকে সাহায্য করে থাকে। সে তাদেরকে জানায় লং লেগসের সহকারী এমন একজন হতে পারে যাকে কিনা সহজেই মানুষ রুমে প্রবেশ করতে দিবে। সে বলছিল এখন একমাত্র ডেলই জানে যে আসলে তার সহকারী কে রয়েছে। তার থেকে যদি একবার স্বীকারোক্তি বের করা চায়, লিকে তারা অনুমতি দেয় ডেলের সাথে কথা বলার জন্য। রুমে প্রবেশ করতেই ডেল তাকে দেখে খুশি হয়ে যায়। ডেল তাকে বলছিল, যখন তোমার বয়স 20 বছর ছিল, যখন তুমি পুলিশে যোগদান দিয়েছিলে, এবং সেদিন আমি এবং সে মিলে তোমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করেছিলাম। লি তাকে জিজ্ঞাসা করলো সে ব্যক্তিটা কে। ডেল তাকে বলে সেই ব্যক্তিটা ডাউনস্টেয়ারে থাকে, সে তোমাদের সবাইকে বেছে নিয়েছে তার নোংরা কাজের জন্য। লি সেখানে জিজ্ঞাসা করছিল তোমার সহকারী কে, কে তোমাকে সাহায্য করে। ডেল চিৎকার করে বলে উঠল, কংগ্রাচুলেশনস, আপনারা চার্চ থেকে একটা উপহার পেয়েছেন। আপনারা সেই স্পেশাল ব্যক্তি যাদেরকে এই উপহারটা পাঠানো হয়েছে চার্চ থেকে। কথাগুলো কিছুই বোঝা যাচ্ছিল না, তবে সে আমাদেরকে একটা হিন্ট দিয়ে গেল। সেই মুহূর্তে ডেল তাকে বলছিল হয়তোবা আমি থাকবো না, তবে সে তার কাজ ঠিকই আদায় করে নেবে।
সে তার সঠিক উত্তরাধিকার পেয়ে গেছে। এই বলতেই সে নিজেকে টেবিলের মধ্যে মাথায় আঘাত করতে করতে সেখানেই মারা যায়। মারা যাওয়ার আগে লি তাকে বলেছিল 1974 সালে সেদিন কি হয়েছিল। তার উত্তরে ডেল তাকে বলেছিল, তা তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করলেই তো পারো। পরবর্তীতে FBI টিম থেকে লির ওপর অনেক প্রেশার আসে, কেননা তার জন্য এত বড় একটা ক্রিমিনাল মারা গেছে। সেদিন লি তার সাথে একজন FBI এজেন্টকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, এটা জানার জন্য যে ডেলের আরও সহকারী কারা কারা রয়েছে। এই খবরটা তার কেন জানি মনে হচ্ছে তার মা জানে, কেননা ডেল শেষবারের মতো তার মায়ের কথা উচ্চারণ করেছিল। বাড়িতে প্রবেশ করতেই সে তার মাকে আর দেখতে পায়নি। হঠাৎ করে বাহির থেকে বন্দুকের আওয়াজ আসলো। সে গিয়ে দেখতে পায় তার সাথে যে FBI এজেন্টটা এসেছিল তাকে তার মা গুলি করে হত্যা করে ফেলেছে। হঠাৎ করে তার মাকে খুঁজে না পেলে সে খোঁজা শুরু করে। এক পর্যায়ে তার মাকে একটা পুতুলের সাথে দেখা যায়। পুতুলটা দেখতে সম্পূর্ণ ছোটবেলার লিয়ের মতো। লি তার মাকে বলছিল, তুমি সব কি করছো? তার মা তাকে বলে, ডেল কোথায় রয়েছে? লি তার মাকে বলে দেয় যে ডেল মরে গেছে। রুথ সেখানে বলে উঠল, সে মরে গেছে এবং আজ তুইও মুক্ত হয়েছে। ঠিক সেই মুহূর্তেই হাতে বন্দুক দিয়ে সেই পুতুলটার মাথায় গুলি করে এবং তার সাথে সাথে হঠাৎ করে সেখানে লি অজ্ঞান হয়েছে। পরবর্তীতে আস্তে আস্তে লিয়ের সম্পূর্ণ জ্ঞান ফিরে আসে। একদিন তার মা তার সাথে বসে বসে গল্প করছিল। সেদিন তার মা তাকে বলছিল, লি ছোট থাকতেই তাদের বাড়িতে কেউই আসতো না, তবে হঠাৎ একদিন একজন ব্যক্তি আসে। সেই দিনটা ছিল লিয়ের জন্মদিন। লোকটা ছিল একজন পুতুল নির্মাতা। সে পুতুল তৈরি করত। সেই লোকটাকে তারা নিজেদের বেসমেন্টে জায়গা দেয়, যেখানে কিনা সে সবসময় পুতুল বানাতো। তবে সে করত শয়তানের কাজ। সে সেই পুতুলগুলো দিয়ে অনেক ভয়ানক কালো জাদু করত। লোকটা চাইতো সেই মহিলার মেয়েটাকে, আসলে শয়তান সেই মহিলার ছোট্ট মেয়েটাকে নিজের করে পেতে চাইতো, তবে সেই মা তা কখনোই হতে দিতে পারত না। লোকটা তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই সেই মা তার নিজের মেয়ের খাতিরে শয়তানের সাথে একটা চুক্তি করেছিল। সে শয়তানকে সব দিক দিয়ে সাহায্য করতে প্রস্তুত, তবে তার মেয়ের যেন কিছু না হয়। তবে সেই লোকটা সেই ছোট্ট মেয়েটাকে একটা পুতুলের মাধ্যমে সব কিছু ভুলিয়ে দিয়েছে। তার সাথে সেই নিরীহ মা শুরু করলো একের পর এক ফ্যামিলিকে হত্যা করার কাজ। এখানে সম্পূর্ণ ঘটনা বলা হচ্ছে লিয়ের মা রুথের ঘটনা। ডেল রুথকে পুতুল বানিয়ে দিত এবং সেই পুতুল নিয়ে রুথ কিছু টার্গেট করা পরিবারের দরজায় গিয়ে নক করত। তবে সে সাধারণ মানুষ হিসেবে যেত না, বরং সে একজন নানের ড্রেস পরে তারপর প্রত্যেক ফ্যামিলিতে গিয়ে প্রবেশ করত। তারা বলতো এই ডলটা তাদেরকে চার্চ থেকে উপহার দিয়েছে। যখন সেই পুতুলটা সেই ফ্যামিলিতে প্রবেশ করত, সবাই আস্তে আস্তে কালো জাদুর বশে চলে আসতো। ঠিক তখনই ঘটত সেই পৈশাচিক ঘটনা। স্বামী নিজের স্ত্রীকে এবং সন্তানকে সেখানে খুন করত। এগুলো করা হতো সেটানকে মুগ্ধ করার জন্য। এতটুকু ঘটনা থেকে জানা যায় ডেল অ্যাকচুয়ালি একজন সাইকোপ্যাথ ছিল, যে কিনা শয়তানের পূজা করত এবং প্রত্যেক ফ্যামিলিকে নৃশংসভাবে মেরে ফেলত। তবে মুভিটির মধ্যে ডেলের সম্পর্কে কোনো কিছুই জানানো হয়নি। পরবর্তীতে লিয়ের জ্ঞান ফিরে আসলে হঠাৎ করে বাড়ির টেলিফোনে রিং বাজা শুরু হয়। ফোনটা ওঠাতেই অপর প্রান্ত থেকে তাকে ভয়ানক কণ্ঠে কেউ একজন বলছিল, তুমি হয়তো রুবির বার্থডে পার্টিটা মিস করে ফেলেছ। সেখানে লি কোনো কিছু চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি গিয়ে কার্টারের বাড়িতে পৌঁছায়। আজকেই হচ্ছে 13 তারিখ। তবে আশ্চর্যের বিষয়, লি সেখানে তার মাকে দেখতে পায়, তাও সে একটা পুতুল নিয়ে এসেছে। লিয়ের আর বুঝতে বাকি নেই যে এবার এই 13 তারিখে কার্টারের পরিবার টার্গেট ছিল। হঠাৎ করেই কার্টার এবং তার স্ত্রী অ্যানার ব্যবহারের মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যায়, আর রুবি তো সেই পুতুলটা থেকে সরছেই না। এক পর্যায়ে কার্টার নিজের কন্ট্রোল থেকে বাইরে বেরিয়ে তার স্ত্রীকে নির্মমভাবে চাকু দিয়ে হত্যা করে। তার সাথে সেখানে লিয়ের মা রুথ বলছিল, আমি পুড়ব, ঘুরব, সবসময় আগুনের মধ্যে জ্বলব, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সেটানের সাথে কাজ করে যাব। কার্টার যখন নিজের মেয়েকে মারতে আসে, লি তার হাতে থাকা বন্দুক দিয়ে কার্টারকে গুলি করে হত্যা করে। এখন যেভাবেই হোক ট্রায়াঙ্গেল তো কমপ্লিট করতেই হবে।
তাই এবার লিয়ের মা ডিসিশন নেয় সে তার নিজের হাতে সেই ছোট্ট বাচ্চাটিকে মেরে ফেলবে, কেননা শয়তানির ইচ্ছা এটাই। সেই ছোট্ট মেয়েটি রুবিকে বাঁচানোর স্বার্থে লি সেখানে তার নিজের মাকে গুলি করে হত্যা করে। তবে যখনই সে সেই পুতুলটাকে হত্যা করতে চায়, ঠিক তখনই দেখা যায় তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে এবং তার সাথে মুভিটা এইখানেই শেষ হয়। মুভির মধ্যে এখনও অনেক রহস্য রয়েছে। আশা করি এই মুভিটার শীঘ্রই কোনো প্রিকুয়েল অথবা সিকুয়েল আমরা দেখতে পাবো। তাছাড়া মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।